তারিখ 7ই ফেব্রুয়ারি 2025। স্থান নিউ টাউন লোহা ব্রিজ। এই লোহা ব্রিজ জায়গাটা নিউ টাউন থানা থেকে মিনিট 10-এর দূরত্বে অবস্থিত। স্থানীয় অনেক মানুষই নিয়মিত সকালবেলা উঠে প্রাতঃকৃত্য সারতে যান এই লোহা ব্রিজ লাগোয়া ঝোপে ঝাড়ে। 7ই ফেব্রুয়ারি সকালে ঠিক তেমনই কিছু মানুষ ঝোপের ভিতরে ঢোকেন। নিজেদের মধ্যে কথা বলতে বলতেই হঠাৎই ওদের একজনের চোখ যায় ঝোপের ভিতরে কেউ যেন একটা শুয়ে রয়েছে। এমনিতে অনেক মধ্য ব্যক্তি রাতে গলা অবধি মদ খেয়ে এইভাবে ঝোপে ঝাড়ে শুয়ে টুয়ে থাকে, কিন্তু সাপ টাপ কামড়ালে তো বিপদ। তাই স্থানীয়দের মধ্যে কেউ একজন এগিয়ে যান, কিন্তু কয়েক পা এগোতেই তিনি পাথরের মতো থমকে দাঁড়িয়ে পড়েন। এতক্ষণ যাকে সবাই মধ্য ব্যক্তি ভাবছিল সে আদতে একজন নাবালিকা, যার শরীরে কাপড় প্রায় নেই বললেই চলে। সঙ্গে সঙ্গে ওই স্থানীয় ভদ্রলোক আতঙ্কে চিৎকার করে ওঠেন। বাদবাকিরা সেই চিৎকার শুনে এগিয়ে আসেন, আর তারাও সেই ভয়ানক দৃশ্য দেখে ঘাবড়ে যান। আরো খানিকটা সামনে এগোতেই বোঝা যায় নাবালিকার দেহে প্রাণ নেই, মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে এসেছে। পুরো বিষয়টা বুঝে নিয়ে খানিকটা ধাতস্থ হয়ে ওই স্থানীয় লোকেরা ঝোপের বাইরে বেরিয়ে আসেন আর খবর দেন বাদ বাকিদের। সঙ্গে সঙ্গে খবর যায় নিউ টাউন থানায়। পুলিশ আসে, মিডিয়াও চলে আসে কিছুটা বাদেই। আর 7ই ফেব্রুয়ারি সকালে মিডিয়া তোলপাড় হয়ে যায় একটাই খবরে, নিউ টাউনের জঙ্গলে এক অর্ধনগ্ন তরুণীর মৃতদেহ উদ্ধার। প্রাথমিকভাবে ওই অজ্ঞাত পরিচয় নাবালিকার মৃতদেহ দেখে পুলিশ অনুমান করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বাকি ডিটেলস জানার তাগিদে নাবালিকার মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়। আর অন্যদিকে খোঁজ শুরু হয় ওই অজ্ঞাত পরিচয় নাবালিকার আসল পরিচয় জানার জন্য। নীল রঙের কাপড় দিয়ে নাবালিকার মুখ বাঁধা, কিছুটা দূরে পড়ে রয়েছে তার প্যান্ট। নিথর হয়ে পড়ে থাকা নাবালিকার হাতের আঙুলের নখ উপড়ে গেছে। আশেপাশে ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন রয়েছে, আর পড়ে রয়েছে একখানা কমলা লেবু। নিউ টাউন থানার পুলিশ ক্রাইম সিনে গিয়ে ঠিক এই দৃশ্যটাই দেখতে পেয়েছিল, কিন্তু ক্রাইম সিন থেকে ঠিক 5-6 কিলোমিটার দূরে তখন এক মা হা পিত্তেশ করে বসেছিল তার ছোট মেয়ের পথ চেয়ে। ভদ্রমহিলার স্বামী মার্চেন্ট নেভিতে কাজ করেন, তাই বছরের বেশিরভাগ সময়ই ওকে বাইরেই থাকতে হয়। কিছুদিন আগেই নিউ টাউন এলাকায় নিজের 2 মেয়েকে নিয়ে ভাড়া এসেছিলেন ভদ্র মহিলা। 6 ফেব্রুয়ারি রাতে দিদি আর বোনের মধ্যে খুনসুটি হচ্ছিল। একটা সময়ের পর সেই খুনসুটিকে ঝগড়াঝাঁটির পর্যায়ে পৌঁছয়। রাত বিরেতে 2 মেয়ে চিৎকার করে ঝগড়া করছে দেখে নিজের ছোট মেয়েকে বকাঝকা করে ফেলেন মা। আর মায়ের বকা খেয়ে অভিমানী মেয়েও রাত 10:30 নাগাদ বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, সেটা অবশ্যই কাউকে কিছু না জানিয়ে। খানিকক্ষণ বাদে মায়ের হাতে একটা চিরকুট পড়ে, সেখানে লেখা মা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, তাই বেরিয়ে যাচ্ছি। এই চিরকুট হাতে পেয়ে নিজের ছোট মেয়েকে খোঁজা শুরু করেন মা, কিন্তু আশেপাশে কোথাও মেয়ের হদিশ পান না তিনি। শেষমেশ মা গিয়ে পৌঁছন নিউ টাউন থানায় নিজের নিখোঁজ হওয়া মেয়ের বিষয়ে ডায়েরি করতে। থানার পুলিশরা মাকে এটা বলে আশ্বস্ত করেন যে অভিমান করে মেয়ে বেরিয়ে গেছে, অভিমান ভাঙলে ঠিক ফিরে আসবে। কিন্তু না, 6 তারিখ রাত কেটে 7 তারিখ ভোর পেরিয়ে সকাল হয়ে গেলেও মেয়ে ফিরল না মায়ের কাছে। আর ফিরবেই বা কি করে, কারণ ততক্ষণে মায়ের অজান্তেই মৃত মেয়ের খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। পুলিশ আরজিকর হাসপাতালে ডেড বডি পাঠিয়ে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা চলে এসেছে স্পটে। নানান প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। শুরু হয়ে গেছে একে অপরকে দোষারোপ করার রাজনীতিও। কিন্তু ঠিক সেই সময় নিউ টাউনের গৌরাঙ্গনগর আদর্শপল্লী এলাকা থেকে টোটো নিয়ে পথে নামলো সৌমিত্র রায় নামের এক যুবক। কিন্তু কে এই সৌমিত্র রায়, আর কেনই বা আচমকা সৌমিত্রর কথা উঠলো এখানে? রানাঘাট 2 নম্বর ব্লকের বড়বেড়িয়া গ্রামের বাসিন্দা ঝর্ণা রায় পেশায় একজন আয়া। শত কষ্টের মধ্যেও তিনি নিজের ছেলে সৌমিত্রকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে পড়াশোনা করাতে চেয়েছিলেন, কিন্তু মায়ের দেখা সমস্ত স্বপ্নে জল ঢেলে দেয় সৌমিত্র। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই বকে গিয়ে পড়াশোনা ছেড়ে দেয় সে এবং জড়িয়ে পড়ে মদের নেশায়। প্রথমে টাকার জন্য মায়ের উপর জোর জবরদস্তি করত সৌমিত্র, কিন্তু তারপর মার্বেলের কাজ করা শুরু করে সে। হাতে কিছুটা কাঁচা টাকা আসতেই একদম অল্প বয়সে এক বিবাহিত মহিলাকে বিয়ে করে নেয় সৌমিত্র। তবে নারী শরীর দেখলেই সৌমিত্রর মধ্যে যেন পশু ভর করত। যৌন মিলনের সময় প্রথম স্ত্রীকে নানাভাবে আঘাত করা থেকে সামান্য ঝামেলা অশান্তি হলে তার উপর পাশবিক অত্যাচার করা, এই সবই ছিল সৌমিত্র নিত্যদিনের কার্যকলাপ। ফলে একটা সময়ের পর সৌমিত্রর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সৌমিত্রর প্রথম স্ত্রী। এই মামলায় পুলিশ সৌমিত্রকে গ্রেপ্তারও করে। 8 মাস 15 দিন জেলও খাটতে হয় ওকে, কিন্তু জেল থেকে বেরোনোর পরেই আবারও নিজের পুরনো চরিত্রে ফিরে যায় সৌমিত্র। এক বন্ধুর স্ত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগে আবারও গ্রেপ্তার হয় সৌমিত্র। পরে অবশ্য জামিনে ছাড়াও পেয়ে যায় সে। এলাকায় নাম খারাপ হচ্ছে বুঝতে পেরে এরপরই কলকাতার কেষ্টপুরে ঝর্ণা দেবীকে নিয়ে চলে আসে সৌমিত্র। আর এখানে এসেই ও টার্গেট করে মৌসুমী অধিকারী নামক আর একটি মেয়েকে। এই মৌসুমী সৌমিত্র দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং নিউ টাউনের ধর্ষণ এবং খুন ঘটনার
অন্যতম সাক্ষী। তা যাই হোক, মৌসুমীর কাছে নিজের অতীত সম্পর্কে সবটা চেপে গিয়ে তাকে 2024 সালের 22শে জানুয়ারি বিয়ে করে নেয় সৌমিত্র। আর বিয়ের পরেই মাকে একা ফেলে দ্বিতীয় স্ত্রী মৌসুমীকে নিয়ে নিউ টাউনের আদর্শপল্লী এলাকায় ভাড়া চলে আসে সৌমিত্র। আর স্থানীয় একজনের থেকে একটা টোটো ভাড়া নিয়ে সেটাই চালাতে শুরু করে উপার্জনের জন্য। ওদিকে ঝর্ণাদেবও ফিরে যান গ্রামে। বিয়ের কিছুদিন পর থেকেই মৌসুমীর ওপরেও অত্যাচার শুরু করে সৌমিত্র। এই বিষয়ে মৌসুমীর বক্তব্য, ও একটা জানোয়ার, আগের বউটাকেও এভাবে অত্যাচার করতো, আমাকেও ছাড়েনি। ও যে আমাকে মেরে ফেলেনি এটাই আমার সৌভাগ্য। হ্যাঁ, নারীদের উপর পাশবিক অত্যাচার করে যেন একটা আলাদাই আনন্দ হতো সৌমিত্র শরীরে। 6 ফেব্রুয়ারি রাত 11:30টায় সৌমিত্র যখন সামনে একটা অল্প বয়সী মেয়েকে দেখতে পায়, ও তখনই ঠিক করে নিয়েছিল মেয়েটার সঙ্গে ও ঠিক কি করবে। কিন্তু ঠিক কি হয়েছিল 6 ফেব্রুয়ারির ওই হাড় হিম করা রাতে? রাত 10:30 নাগাদ মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরোনোর পর টানা 1 ঘন্টা হাঁটতে থাকে ওই নাবালিকা। হাঁটতে হাঁটতে যখন পা ক্লান্ত এবং মন শান্ত হয়ে আসে, তখন সে বুঝতে পারে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তখন ঘড়িতে রাত 11:49। ফাঁকা রাস্তায় একটা টোটো দেখতে পেয়ে হাত দেখিয়ে দাঁড় করায় ওই নাবালিকা আর বলে, কাকু আমাকে বাড়ি ছেড়ে দেবে, আমি রাস্তা ভুলে গেছি। ওই টোটো চালকের আসনে তখন সৌমিত্র বসে রয়েছে। ফাঁকা রাস্তায় কম বয়সী মেয়েটাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সৌমিত্র মনে মনে ছক কষে নেয়। তাই সে ওই নাবালিকাকে বলে, তুমি টোটোতে ওঠো, আমি পৌঁছে দেব। এরপরই নাবালিকা উঠে পড়ে সৌমিত্র টোটোয়। প্রথমে সে টোটোর পিছনের সিটে বসলেও প্যাসেঞ্জার বাড়তে থাকায় সৌমিত্রই তাকে ডেকে নেয় নিজের পাশে। এভাবেই জগৎপুর থেকে সুলঙ্গুড়ি অবধি টোটো চালিয়ে নিয়ে যায় সৌমিত্র। আর তারপর স্থানীয় একটা শপিং মলের কাছে শেষ যাত্রীটি নেমে গেলেই নিজের চোখে রাখা প্ল্যান স্টার্ট করে দেয় সে। রাস্তা চিনতে না পারার অছিলা দেখিয়ে সে ওই নাবালিকাকে টানা 3 ঘন্টা ধরে নিউ টাউনের বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে। কিন্তু এই সময়টায় আসলে সৌমিত্র এমন একটা জায়গা খুঁজছিল যেখানে সে সন্তর্পণে নিজের লালসা মিটিয়ে পালাতে পারবে। ওইদিকে নাবালিকা মেয়েটি ততক্ষণে অস্থির হয়ে পড়েছে। সে বারংবার সৌমিত্রকে অনুরোধ করছে তাকে কোথাও একটা নামিয়ে দেওয়ার জন্য। এইবার সৌমিত্র বুঝতে পারে শিকার যদি পালিয়ে যায় তাহলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তাই এবার সৌমিত্র নিজের মারুন চালটা খেলেই দিল। লোহার ব্রিজের কাছে টোটোটা থামিয়ে নাবালিকাকে বলল, আমি একটু বাথরুম করে আসছি, তুমি অপেক্ষা করো। এই বলে টোটো থেকে নেমে টোটোর পিছন থেকে এসে বের করলো বাতিল হয়ে যাওয়া ব্রেকের স্প্রিং। আর তারপর সেই স্প্রিংটা এসে পেঁচিয়ে দিল ওই নাবালিকার গলায়। খানিকক্ষণ নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই চালালো ওই নাবালিকা, কিন্তু তারপর সে আধমরা হয়ে নেতিয়ে পড়লো। নাবালিকা আধমরা হয়ে গেছে দেখে তাকে কাঁধে তুলে নিয়ে সোজা লোহার ব্রিজের পাশের জঙ্গলে ঢুকে পড়লো সৌমিত্র। তারপর ফেন্সিং এর তার কেটে নাবালিকাকে নিয়ে গেল আরো খানিকটা গভীরে। ততক্ষণে নাবালিকা খানিকটা প্রাণ ফিরে পেয়েছে। এইটা দেখে আবারও তার শ্বাসরোধ করতে উদ্যত হলো সৌমিত্র। খানিকটা ধস্তাধস্তি হলো আবারও। নাবালিকার নখ উপড়ে গেল। সৌমিত্রর মারণাঘাতে ঠোঁটের পাশটাও থেঁতলে গেল। এবার ক্রমশ নিস্তেজ হতে হতে মৃত্যুর কোলে ঢলে পড়ল নাবালিকা। আর তারপর বিষয়টা বলতে গিয়েও খারাপ লাগছে আমার। নাবালিকা মারা যাওয়ার পর সেই মৃতদেহের সঙ্গেই নিজের লালসা মেটালো সৌমিত্র এবং অবশেষে নাবালিকাকে ওখানে ফেলে রেখে পালিয়ে গেল সে। 7 ফেব্রুয়ারি ভোর রাতে এভাবেই অচিরে নিভে গেল একটা ফুটফুটে নিষ্পাপ প্রাণ।